সো আমরা অলরেডি কিন্তু সি প্রোগ্রামিং করে আসছি, হ্যাঁ, তার মানে আমাদের কিন্তু প্রোগ্রামিং নলেজ একেবারে জিরো না, তাই না? হ্যাঁ, সো বেসিক্যালি কি হচ্ছে, যখন তুমি মানে সি এর মতো করে যদি আমরা চিন্তা করি, সিতে আমরা কি দেখেছিলাম যে ধরো একটা সি প্রোগ্রামিং এর ফাইল, মানে যেটাতে আমরা ওই কি বলে হিউম্যান রিডেবল কোড গুলো লিখি, যেমন সিতে ছিল ডট সি ফাইল, আর আমাদের পাইথনের জন্য সেটা ডট পাই, পিওয়াই পাই ফাইল। সো এখানে আমরা হিউম্যান রিডেবল কোড লিখি। সো এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই আমাদের এই হাই লেভেল মানে ইয়াটাকে, মানে আমাদের যে হিউম্যান রিডেবল টেক্সটটাকে, যেটাকে আমরা সোর্স কোড বলি আর কি, এই সোর্স কোডটাকে কিসে কনভার্ট করে? সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে বেসিক কাজ কি, যে ওরা কি করবে, এই আমার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে, মানে সোর্স কোডটাকে মেশিন করে কনভার্ট করবে। এটা কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই উদ্দেশ্য। এটাই হলো সব প্রোগ্রামিং করে। এখন এক এক প্রোগ্রামিং সেটা এক এক ভাবে করে। যেমন আমরা সিতে যখন দেখেছিলাম, তখন দেখলাম যে সিতে কিন্তু অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেপ ছিল, লাইফ সাইকেল দেখাইছিলাম, তাই না? মনে আছে হ্যাঁ, যে সিতে প্রথমে আমাদের হিউম্যান প্রোগ্রামিং এর মধ্যে, মানে আমরা যেটা লিখি তার মধ্যে অনেক ফাংশন, সেগুলা অন্য লাইব্রেরি থেকে ইম্পোর্ট করা। সো সেগুলোকে ওইখানে ইনসার্ট করতে হয়। তারপর একটা বড় একটা কোড বানায়, সেই কোডটাকে আবার অপটিমাইজ করে, তারপর বিভিন্ন কাজ করে ফাইনালি এটা মেশিন কোড বানায়, তাই না? সো ওই সি এর যে প্রসেসটা, মানে সি যে সোর্স কোড থেকে মেশিন করে কনভার্ট করে, এই প্রসেসটাকে আমরা বলতাম কম্পাইলেশন। কম্পাইলেশন, কারণ ও কম্পাইল করে, টু বি অনেস্ট, মানে ও ডিরেক্টলি তোমার সব কোডগুলোকে ইজেক্ট করে, মানে ওই আমাদের এই সোর্স কোডে, দেন বড় একটা কোড বানায়। আই হোপ তোমার মনে আছে, আমার দেখি তোমার সি কোডের সবকিছু কি আদতে আছে কিনা আমার মনে নাই। আহ, আমাদের ফাইলগুলোতে আছে কিনা, আমরা যদি করছিলাম। আচ্ছা, ফাইলগুলো সব ডিলিট করে ফেলছি। Shit, থাকলে ভালো হতো আর কি। মানে যাই হোক, মানে অনেকগুলো সোর্স, মানে সোর্স কোডটাকে যখন ও ইজেক্ট করে বড় একটা সোর্স কোড বানায়, দেন ওর মধ্যে ও কম মানে কি করে, আরো শর্ট ফরম্যাটে করে তারপর মেশিন কোডে কনভার্ট করে। এটা হলো সি এর কাজ ছিল, স্টেপ। কিন্তু এই ক্ষেত্রে পাইথন একটু ডিফারেন্ট, হ্যাঁ, পাইথন একটু না, অনেকটাই ডিফারেন্ট। পাইথনের যে যদি লাইফ সাইকেল আমি বলি, so আমি এখানে মনে হয় লিখে রাখার চেষ্টা করছি। সো পাইথন কিভাবে কাজটা করে। সো পাইথনও আমরা কি করবো, একটা সোর্স কোড লিখবো, মানে সোর্স কোড মানে যেটাতে আমরা লিখি আর কি, আমাদের হিউম্যান রিডেবল কোড, মানে ডট পাই ফাইলে। তো এখানে আমরা পাইথন কোড লিখবো। কোড আহামরি কঠিন না কোড, আমরা সি এর মতো কয়েকদিন সময় দিলে আমরাও এখানে সেম স্ট্রাকচার, যেমন ভেরিয়েবল ডিফাইন করা, অপারেশন করা, তারপর কন্ডিশনাল, তারপর লুপ, এগুলো সবকিছু ওই সি এর মতো একদিন একদিন করে আমরা শিখে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের লাইফ সাইকেলটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি যদি ডিপলি বুঝতে চাও, তাহলে লাইফ সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। তো পাইথন কি করে, তোমার এই সোর্স কোডকে প্রথমে বাইট করে কনভার্ট করে, মানে কাইন্ড অফ কম্পাইল করছে, বাট সি এর মতো কম্পাইলেশন না। সি যেমন একেবারে সব ইজেক্ট করে একেবারে কম্পাইল করে দেন একদম মেশিন করে কনভার্ট করে ফেলে, ওই রকম করে না। কিভাবে করে আমরা যখন কোড করে দেখাবো তখন আরো ডিটেলসে বলবো, বাট আপাতত জাস্ট আমরা বোঝার চেষ্টা করি কি করে, যে আমাদের সোর্স কোডটাকেও বাইট করে কনভার্ট করে। এখন এই বাইট কোডটা কি? এই বাইট কোডটা হলো কাইন্ড অফ এমন একটা কোডে কনভার্ট করে যেটা কিনা মেশিন ইন্ডিপেন্ডেন্ট। তার মানে ধরো এই বাইট কোডটা, যেমন আমি যখন কোডটা রান করতেছি আমি, সো আমার স্পেকটা কি, আমার উইন্ডোজ 64 বিটের একটা অপারেটিং সিস্টেম, তাই না? So আমরা জানি হ্যাঁ, সিস্টেম কিন্তু অনেক রকম হতে পারে, আমার উইন্ডোজ 32 অপারেটিং সিস্টেম হতে পারতো। তারপর আমার তারপর আরো অপারেটিং সিস্টেম আছে না, যেমন এই কি বলে, তোমার অ্যাপেলের যেটা আছে। সো তারপর আবার আছে তোমার লিনাক্সের যেগুলো আছে, তার মানে অপারেটিং সিস্টেম তো অনেক অনেক আছে। আর প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে পাইথনের ইনবিল্ট যেই কম্পাইলারটা সেটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। ওকে। সো আমি যে কম্পাইল করব, আমরা দেখবো যে আমাদের আসলে উইন্ডোজ 64 কম্পাইলার দিয়ে কম্পাইলেশন হচ্ছে। তার মানে তোমার যে কোডটা, সোর্স কোডটা, এইটা যে বাইট করে কনভার্ট হবে, এই বাইট কোডটা হলো মেশিন, মানে মেশিন বলতে আমাদের ওই সিপিইউর যে কনফিগারেশন সেটা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই বাইট কোডটা আমি উইন্ডোজ 64-এও রান করাতে পারবো, উইন্ডোজ 32 বিটের প্রসেসরও রান করাতে পারবো, অন্য কোনো প্রসেসর থাকলে সেই প্রসেসরগুলো তো রান করাতে পারবো। বুঝতে পারছো?
কিন্তু এটা হ্যাঁ। কিন্তু পারবো না, কারণ এটা হলো আমার সোর্স কোড, এটা আমার পাইথনের, আমি লিখেছি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এই কোডটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট বানাচ্ছে এই বাইট কোড। আর এই কাজটা করতেছে যে, সেটা হলো কম্পাইলার পাইথনের। ওকে, সো ও কিন্তু মেশিন হুম। কোড এখনো কনভার্ট করে না, ও কিন্তু মেশিন কোড না। আমি আবারও বলি, ও মেশিন কোড না, আমি দেখাবো একটু পর, ও মেশিন কোড না কিন্তু, মানে বাইনারিতে কনভার্ট করে না ও। এই বাইট কোডটা হলো এই সোর্স কোডেরই একটু ধরো কাইন্ড অফ আস্কির মতো একটা ফিল আসে, মানে আস্কি ল্যাঙ্গুয়েজ, সরি আস্কি বলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো একটা ফিল আসে, মানে ছোট ছোট কোড চাং বলে দেওয়া অপ কোডের মতো, যে এই এই জিনিসটা করো, মেমোরিতে লোড করো, ওইরকম। আমি যখন একটা কোড রান করে দেখাবো তখন আরো ক্লিয়ারলি বুঝবা। দেন এই বাইট কোডটাকে মেশিন কোডে কনভার্ট করে ইন্টারপ্রেটার, এই যে এই জায়গায় কাজ করে হলো ইন্টারপ্রেটার। এই ইন্টারপ্রেটার করে কি, এই বাইট কোডের প্রত্যেকটা লাইন বাই লাইন, লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, মানে একটা লাইন দেখে লজিক্যালি যদি সব ঠিকঠাক থাকে ওটাকে এক্সিকিউট করে, এভাবে করে। সো তাইলে বলতে পারো এটা কি স্লো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পারেটিভলি আমাদের সি এর মতো, কারণ সি তে একেবারে একবারে কম্পাইলেশন করে ফেলে উইদাউট ইয়ে, ইয়া ছাড়া, কোনো ডিলে ছাড়া, মানে ও একেবারে পুরো কোডটাকে নেয়, কম্পাইল করে মেশিন কোড দিয়ে দেয়, কোনো লাইন বাই লাইন না। এক্স্যাক্টলি, পাইথন একটু স্লো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা দেখবো যে পাইথনের স্লো জিনিসটাকে আহ, অনেকে এটাকে ফাস্ট করার ট্রাই করছে। কিভাবে করছে সেটাও দেখবো। তাহলে আমাদের দুইটাই স্টেপ মেইনলি কাজ করে, যে সোর্স কোড থেকে বাইট কোড, এটাকে আমরা কম্পাইলেশন স্টেজ বলি। আর বাইট কোড থেকে মেশিন কোড, এটাকে আমরা বলি ইন্টারপ্রিটারের থ্রুতে করি, বা ইন্টারপ্রিটেশন বলি, যেটাই বলি না। ওকে, নাইস। সো একটু হলো আমাদের এই লাইফ সাইকেল, মানে দুইটা মেইন কাজ করে পাইথন কোড যখন আমরা রান করি। ওকে, দেন আসো যে এই বাইট কোড, মানে আমরা যখন এই বাইট কোডটা জেনারেট করি, মানে কম্পাইলেশন স্টেপটায় সোর্স কোড থেকে বাইট কোডে, তখন আবার কতগুলো এক্সট্রা কাজ বা চেকিং হয়, ওই চেকিং গুলো তোমার জানা দরকার নাই, বাট আজকে মানে প্রথম দিনের জন্য আজ জেনে নাও, পরে তুমি ভুলে যাবো, ডাজন্ট ম্যাটার। তো এই কয়টা চেক করে আমাদের কম্পাইলার। কি চেক করে, যে লেক্সিক্যাল অ্যানালাইসিস করে, তারপর সিনটেক্স অ্যানালাইসিস করে, মানে কোনো সিনটেক্স ইরোর আছে কিনা, তারপর সিমেন্টিক অ্যানালাইসিস করে, মানে কোনো লজিক্যাল কনটেক্সচুয়াল ইরোর আছে কিনা, আর লাস্টে ও বাইট কোড জেনারেশন করে। তো তুমি যদি ইন্টারেস্ট থাকো, এই প্রত্যেকটা টার্ম ধরে ধরে তুমি গুগলে সার্চ করে ইন ডিটেলস দেখতে পারো। এতে হবে কি, তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরো ইন ডেপথ ও কিভাবে কাজ করে তার একটা আইডিয়া পাবো। বাট আমার তোমার এই কোর্স কন্টেন্ট দেখে আমার মনে হচ্ছে এগুলো নাই, আর এগুলো মানে আসার মতো না, তারপরও বাট আমার জানানোর দরকার, আমি জানিয়ে দিচ্ছি আর কি। তাহলে বাইট কোড জেনারেট হওয়ার আগে এর এই এতগুলো অ্যানালাইসিস হয়ে নেয়। আর ইন্টারপ্রেটার কি করে, যে বাইট কোড থেকে ডিরেক্ট মেশিন কোডে কনভার্ট করে। ওকে, সো হুম। আমার এই লাইফ সাইকেল কি পুরোটা তোমার মাথায়, মানে কি একটা ওভারভিউ পাওয়া গেছে যে কিভাবে পাইথন কোড গুলো রান হচ্ছে, যদিও আমি এখন একটা রান করে হ্যাঁ হ্যাঁ। হবে। তো এইবার চলো আমরা রান করি একটা কোড, কারণ অনেক সময় দেখা যায় কথা বলে খুব একটা বোঝা যায় না। ওকে, নাইস। সো এখন আমরা চলো এই যে ডট পাই এক্সটেনশন একটা ফাইল বানিয়ে নিলাম, যে ফার্স্ট ডট পাই। তুমি চাইলে এটা ডিলিট করে আমরা প্রথম থেকে বানাই, যেমন ধরো যে কোনো একটা ফাইল বানাই আমরা, ফার্স্ট ডট পাই। এখানে যে কোনো একটা পাইথন কোড লিখি। এখন পাইথন কোডে তুমি জেনে খুব খুশি হবা যে পাইথনের সিনট্যাক্স একেবারে ইংলিশের মতো, মানে আমরা ইংরেজি যেভাবে লিখি ওই রকম। যেমন তুমি প্রিন্ট করতে চাচ্ছ, তাহলে পাইথনের ফাংশনের সবচেয়ে ইয়ে হলো প্রিন্ট, এই যে প্রিন্ট। তারপর তুমি ফাংশন যেভাবে কল করি আমরা, যে ফাংশনের ভিতরে আর্গুমেন্ট দিই, যে এখানে আর্গুমেন্ট দিতে চাচ্ছি যে আমি কি প্রিন্ট করতে চাচ্ছি, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এই যে আর্গুমেন্ট দিয়ে আমি সেভ করে দিলাম। সো এখানে কি হচ্ছে দেখো, এই সি প্রোগ্রামিং এর মতো আমাদের কোনো কিন্তু ইয়া দরকার পড়ে না, মেইন ফাংশন দরকার পড়ে না, কোনো ইম্পোর্ট করা লাগে না, মানে ইনক্লুড করা লাগে না হেডার ফাইল, জাস্ট খালি ইংরেজির মতো কি লিখলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, মানে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা স্ক্রিনে প্রিন্ট করতে চাচ্ছি। সিম্পল। ওকে, তাহলে হুম। চলো এই কোডটা তাহলে আমি রান করি। সো রান করার ইয়ে কি, যে তুমি টার্মিনালে আসবা। বাই দ্য ওয়ে, পাইথন রান করার অনেক টুলস আছে, যেমন আমি আহ, তুমি কি বিএস কোড ইউজ করো? মানে আমরা তো আমি সি প্রোগ্রামিং যখন করেছিলাম তখন ওই বিএস কোড ইউজ করছিলাম। হ্যাঁ। সো এটার জন্য আলাদা একটা ওয়েবসাইটের কথা, মানে আলাদা একটা অ্যাপের কথা আর কি বলছে আর কি, কোন অ্যাপ পিডিএফ বলতে পারবা? দিচ্ছে।
সেটা আচ্ছা, তো এটা তুমি আমাকে পরে জানিও। পাইথন কি জানি একটা নাম এরকম। আচ্ছা, পাইথন যখন ইনস্টল করো তখন পাইথনের সাথে বাই ডিফল্ট তোমার একটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার ইনস্টল হয়ে যায়। আমি দেখি তো আমার এখানে আছে কিনা। ইয়াপ, এই যে ইয়াপ, এই যে দেখছো, এটা কিন্তু বাই ডিফল্ট হুম। যখন পাইথন ইনস্টল করছি আমি, এটা পাইথনের মানে ডিরেক্ট কি বলা যায়, এটা কনসোল। এখানে ডিরেক্ট তুমি কোড করতে পারো। যেমন দেখো, আমি যদি এখানে সেম কোডটা লিখি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সো এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিচ্ছে। বাট এটা আমি কখনোই রেকমেন্ড করব না, এটা বুঝছো, এটার ভিতরে ভালোভাবে কোড লেখা যায় না। একটা ভালো টেক্সট এডিটরে কোড লিখলে তুমি অনেক কিছু জানবা। সো আমার জন্য এটা বিএস কোডটা আমি প্রিফার করি। সো চলো তাহলে আমরা এখানে বিএস কোড রান করি। তাহলে আমরা কিভাবে রান করবো? আরে এটা কি দাঁড়াও ভাই। ওকে, সো বিএস কোডে রান করার উপায় হলো, যেমন বর্তমানে দেখো আমি যদি এলএস করি, মানে আমার এই এই ফোল্ডারে কি কি আছে দেখাচ্ছে আর কি। সো পাই কেসটা আমি ডিলিট করে ফেলি। এটা আমি একবার রান করছিলাম, দেখি এটা জেনারেট হয়েছিল। এটা আমি ডিলিট করে দিই। সো আপাতত আমার এই ফোল্ডারে কি কি আছে, একটা পিএনজি ইমেজ আছে, ফার্স্ট ডট পাই হুম। আছে, আর একটা আই পাইথন। বাকিগুলো দেখা দরকার নেই, মানে জাস্ট আমার এই পাই ডট ফার্স্ট ডট পাই এই ফাইলটা তো দেখতে পাচ্ছ, তাই না? মানে আমার টার্গেট হলো আমি হ্যাঁ। এটা কি করবো, পাইথন, পাইথনের এই যে ডিফল্ট যে কি বলে কম্পাইলার আর ইন্টারপ্রেটার, এই দুটোর থ্রুতে এটা আমি এক্সিকিউট করব। তো এটা করার ওয়ে কি, জাস্ট সিম্পলি তুমি যদি পাইথন ওই ফাইলের নাম লেখো ফার্স্ট ডট পাই, এটা নিয়ে এন্টার দিলেই দেখো তোমার আউটপুট কিন্তু স্ক্রিনে চলে আসছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। এখন দুইটা ঝামেলা তুমি ফেস করবা। বলবা ওয়েট ভাইয়া, আমরা যখন সি প্রোগ্রামিং এ কোড করতাম, মানে ডট সি একটা ফাইল যখন আমরা কম্পাইল করতাম, তখন তো আমাদের কত সুন্দর করে, যেমন ধরো ফার্স্ট ডট সি, ফার্স্ট ডট সি এটাকে যখন কম্পাইল করতাম, কত সুন্দর করে একটা ফার্স্ট ডট ইএক্সি ফাইল রান হয়ে যেত না? হ্যাঁ। আর আমরা তখন কি করতাম, এটাকে এটাকে ডাবল ক্লিক করতাম, অথবা এইটাই মানে কম মানে যে আমাদের টার্মিনালের থ্রুতে ওপেন করতে পারতাম, দেখতাম যে আউটপুট কি দেয়। কিন্তু এখানে তো কিছুই হুম। হইলো না। কারণ তুমি আমার এই ফাইলের স্ট্রাকচারে দেখো, কোনো ইএক্সি ফাইল জেনারেট হয়েছে না, জাস্ট না। পাইথন ফার্স্ট ডট পাই ওইটাই। আর এই তাহলে বলবো, তাহলে এটা এক্সিকিউট কেমনে হইলো? এখানে হইলো হ্যাকটা। পাইথন ওর নিজস্ব একটা ভার্চুয়াল মেশিন আছে, মানে তুমি যখন পাইথন ইনস্টল করো, এই যে আমরা এই যে পাইথন রান করতেছি, সো এটাকে বলে পিভিএম, পাইথন ভার্চুয়াল মেশিন। ও ওইটার থ্রুতে সব রান করে। আর আমাদের ওই যে আগের মতো যেমন ইএক্সি ফাইল বা যেগুলো তুমি এক্সপেক্ট করতেছো, ওগুলোও কিন্তু জেনারেট হচ্ছে, কিন্তু এবার ইএক্সি ফাইল না, মানে এবার হচ্ছে বাইট কোড, যেটা আমি একটু আগে তোমাকে বলছিলাম, যে সোর্স কোড থেকে বাইট কোড জেনারেট হচ্ছে। তারপরে বাইট কোডটাকেও মেশিন করে জেনারেট করতেছে, করে দেন এই যে কোডটা কিন্তু আমাকে রান করে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। বাট তুমি বলবো যে আচ্ছা, হুম। এই ইন্টারমিডিয়েট ফাইলগুলো কই, আমি তো দেখতেছি না চোখে। তো তুমি যদি দেখতে চাও, তাহলে সি প্রোগ্রামিং এ যেমন আমরা এগুলো অনেক কমান্ড দিয়ে দিয়ে শো করাইছিলাম, মনে আছে? হ্যাঁ। এক্স্যাক্টলি এখানেও তোমার এই কমান্ড দিয়ে দিয়ে শো করাতে হবে। সেটা কিভাবে করবা? সেটা করবা এই যে, সো পাইথন লিখার পর -m, তারপর পাই কম্পাইল। এই যে এইটার মানে হইলো, তুমি যে কম্পাইল করছো, কম্পাইলেশনের যে স্টেজে বাইট কোডটা তুমি জেনারেট করছো, সে বাইট কোডটা তুমি জানি ডিলিট না করে বা হাইড না করে, এই যে এইটা মানে এই যে ওই ফাইলটা তুমি রিট্রিভ করতে চাচ্ছ, ওকে বলে দিচ্ছ পাইথন কি, যে পাইথন তো হলো তোমার ওই যে ভার্চুয়াল মেশিন বা যেটা তোমার ইনস্টল করা আছে, মানে তোমার কম্পাইলার যেটা ইনস্টল করা আছে। সো আমার পাইথন ইনস্টল করা আছে, এই জন্য আমি পাইথন লিখলে এটা দেখো ইয়েলো কালার দেখাচ্ছে, মানে এটা একটা কি বলবো, মানে কাইন্ড অফ কম্পাইলার ইন্টারপ্রেটারের মতো একটা কম্বাইন প্যাকেজ ইনস্টল করা আমার এখানে। হুম। ওকে, তার মানে আমি কমান্ডটা কি দিচ্ছি, পাইথন -m, পাই কম্পাইলার, আর সেম আমার ওই ফাইলের নাম। চলো এটা, এবার যদি এটা এন্টার করি, এবার এটা এন্টার করলে সাথে সাথে দেখো তো আমার উপরে একটা পাই কেস নামক একটা, এই যে দেখো একটা নতুন ফোল্ডার জেনারেট হয়েছে না? হ্যাঁ। এটার মধ্যে যত হলো ওই যে টেম্পোরারি ফাইল পাইথন জেনারেট করে, যেটা আমাদেরকে দেখায় না ও, ওইগুলো সব স্টোর হয় এই যে এই ফোল্ডারটা। এখন তুমি যদি এই ফোল্ডারে যাও, তাহলে দেখবা
একটা নতুন ফাইল দেখতে পাচ্ছ এখানে, যেটা ফাস্ট ডট সি পাইথন একটা নামে লিখা। এখন কিভাবে এটা জেনারেট হয়েছে আমি বলি। প্রথম লাইনটা হলো তোমার ফাইলের নামই ফাস্ট, দেখছো? হ্যাঁ, তারপর হলো ডট, এই সি পাইথন হলো আমার যে কম্পাইলার, যা আমি যেটা ইউজ করে পাইথন এই কোডগুলো রান করতেছি, সেটা হলো আমার সি পাইথন ভার্চুয়াল মেশিনের থ্রুতে। সো অনেকগুলো আছে, আমি নাম বলে দিই। সি পাইথন, তারপর আছে জে পাইথন, এটি সবগুলোই ভার্সন আর কি এক একটা। তারপর ইন্টারপ্রেটারের, তারপর আছে পাই পাই মানে পাই পাইথন, তারপর আরো অনেক আছে, মানে বলে লাভ নেই, মানে অনেক অনেক এগুলা ভার্সন আছে। মানে এক একজন এক এক ভাবে কাজ করে। এখন বলবা কিভাবে কাজ করে, এক এক ডিফারেন্ট কি। যেমন সি পাইথনের সাথে এই পাই পাইথনের ডিফারেন্ট কি, কারণ আমি দুইটা ইউজ করছি, তো এই দুইটা সম্পর্কে আমার আইডিয়া আছে, বাকিগুলোর আইডিয়া এরকম নাই। ডিফারেন্টটা হলো আমরা বলেছিলাম না যে বাইট কোড জেনারেট করে, এই বাইট কোড জেনারেট করার পরে বাইট কোডটাকে মেশিন কোডে কনভার্ট করার জন্য আমরা কি ইউজ করি, ইন্টারপ্রেটার না? হ্যাঁ, সো এই ইন্টারপ্রেটারের নর্মালি বিহেভিয়ারটা হলো ও লাইন বাই লাইন এক্সিকিউট করে। কিন্তু তুমি একটু আগে আমি বললাম যে স্লো প্রসেস, কারণ যদি কোড অনেক বড় হয়, অনেক মেমোরি ইউজ করতে হয় বা অনেক হেভি কাজ করে কোড, তো তখন যদি তুমি লাইন বাই লাইন এক্সিকিউট করো তো তখন খুবই পেইনফুল একটা। তো সেই প্রবলেমটাকে সলভ করছে পাই পাইথন বা পাই পাই, এটাকে সংক্ষেপে বলে পাই পাই। সো ওরা কি বলছে, ওরা এই ইন্টারপ্রেটারের মধ্যে একটা নতুন টাইপের কি বলে মানে ইমপ্লিমেন্টেশন ইউজ করছে, যে ইমপ্লিমেন্টেশনকে বলা হয় জিট, মানে জাস্ট ইন টাইম কম্পাইলেশন। সো এগুলো ডিটেলস জানা দরকার নেই, বাট তুমি জাস্ট একটা ওভারভিউ জেনে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন তুমি জানতেছো, তখন যদি ও কিভাবে কাজ করে সেটা তুমি যদি জানো, তো ভবিষ্যতে ইন ফিউচারে দেখবে অনেক কাজে লাগছে। তাহলে এই পাইথন কি করে, এই জিট নামক জাস্ট ইন টাইম কম্পাইলার ইউজ করে এখানে এই ইন্টারপ্রেটারের বদলে। তার মানে ও কাইন্ড অফ কম্পাইলেশনের মতো কাজ করে, নাকি ইন্টারপ্রেটারের মতো বিহেভিয়ার দেয়, বুঝতে পারছো? তার মানে একটু ফাস্ট বেশি। এই জন্য পাইথন একটু ফাস্ট। সি পাইথনও ফাস্ট, বাট কম্পারেটিভলি যেহেতু ও ইন্টারপ্রেটার, সো ও জিটের সাথে একটু স্লো আর কি। So আমাদের এগুলো মাথা ব্যথা না, কারণ আমরা এরকম কঠিন কিছু করতেছি না যে আমাদের জন্য এই এই ফাস্ট স্লো এত কনসিডারেশন করতে হবে। বাট মজার বিষয় হলো যে আমাদের এই যে এই এই যেটা জেনারেট হলো, এইটাই হলো বাইট কোড, এটাই হলো বাইট কোড জেনারেট হয়েছে। তাহলে সি পাইথন কেন সেটা বুঝাইলাম। আর এই লাস্টে 3.1.2 মানে হলো আমি পাইথন 3.12 ভার্সন এটা ইনস্টল করেছে আমার মেশিনে, এই জন্য 3.1.2 সেটা দেখাচ্ছি। আর লাস্টে পিওয়াইসি, এই এক্সটেনশন মানে হলো পাইথনের বাইট কোড এক্সটেনশন। ওকে, এখন তুমি যদি বলো ওকে ভাই তাহলে এক কাজ করি চলেন, আমি দেখতে চাচ্ছি আমাদের এই বাইট করে কি হয়েছে, মানে কি জেনারেট হয়েছে, তুমি দেখবা যেটা ওপেন হচ্ছে না। এটা যদি তুমি ওপেন করার চেষ্টাও করো টেক্সট এডিটরের থ্রুতে, তাহলে এরকম গিবলিশ টাইপের মানে খুবই আনরিডেবল জিনিসপত্র দেখবা, কারণ টেক্সট এডিটর এটাকে রিড হুম, করতে পারে না। কিন্তু তুমি চাচ্ছ যে না আমি দেখতে চাচ্ছি ভাই ওইটার ভিতরে কি জেনারেট হয়েছে, তাহলে সেটাও পারা যাবে। সেটা কিভাবে, আবারও কমান্ডে আসো, টার্মিনালে, টার্মিনালে এসে আরেকটা কোড আছে যেটার নাম হলো পাইথন, এইবার হাইফেন এম, জাস্ট ডিস দিবা। এই ডিস মানে হলো ডিসেম্বলস, মানে তোমার বাইট কোডটা কে ডিসেম্বল করে সুন্দর একটা ফরম্যাটে দেখাও, মানে আমি জানি ইউজার, অ্যাজ এ ইউজার আমি জানি ওই কোডটাকে রিডেবল মানে পড়তে পারি। এটা করে জাস্ট ফাইলের নাম যদি তুমি দাও, ওই যে ফার্স্ট ডট পাই, এটা দিয়ে যদি তুমি জাস্ট খালি এন্টার দাও, তাহলে এই যে পাই কোডটার ভিতরে আসলে এই জিনিসগুলোই আছে যেটা তুমি রিড করতে পারতেছো না। এই যে বুঝতে পারছো, এই যে এই কোডটুকুই ওইখানে আছে। তো এই কোডটুকু কি, এই কোডটুকু খুবই জটিল একটা কোড, এটা আমাদের বোঝা দরকার নেই। বাট কি করতেছে তুমি পড়লে বুঝবা। যেমন দেখো, লোড নেম, সো আমার লোড নেম কি প্রিন্ট, সো একটা ফাংশনের যে নেমটা সেটাকে লোড করছে। আর আমি এটার মধ্যে যে লোড কনস্ট্যান্ট, মানে আমি কি ধরনের ইনপুট দিচ্ছি, যে হ্যালো ওয়ার্ল্ড, তারপর রিটার্ন কনস্ট্যান্ট, আমি কোনো কিছু রিটার্ন করতেছি না, কোনো কিছু রিটার্ন করতেছি না, তার মানে বুঝতে পারতেছো যে এখানে কিছু একটা হয়েছে, অনেক কিছু একটা হয়েছে। সো এইগুলো হলো হুম, তোমার বাইট কোড, এগুলো আমাদের বোঝা দরকার নাই। আমাদের মেন কাজ হলো এই পাইথন কোড লিখা, এই কোডটা জেনারেট করে এই যে বাইট কোড যে জেনারেট করছে সেটা আমাদের বোঝা দরকার নেই। ইনফ্যাক্ট বাইট কোড আবার মেশিন কোডে কনভার্ট হচ্ছে ইন্টারপ্রেটার থ্রুতে, সেগুলো আমার জানা দরকার নাই, বুঝতে পারছো? তো এ হইলো পাইথনের লাইফ সাইকেল, মানে একটা পাইথন কোড
যখন তুমি রান করো, তাহলে বিহাইন্ড দ্য সিন এই এত কিছু হচ্ছে, যে এই বাইট কোড জেনারেট হলো, তারপরে বাইট কোডটাই মেশিন কোডে কনভার্ট হবে। কিন্তু এই এই কোড এই ফাইলটা আবার মেশিন ফ্রি, মানে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। যেমন আমার এই পাইথন ফাইলটা মেশিন ডিপেন্ডেন্ট। এটা আমি কিভাবে মানে কম্পাইল করব, কম্পাইল করে এই বাইট কোডটা জেনারেট করবো, সেটা ডিপেন্ড করে। যেমন আমার পাইথন কম্পাইলার, মানে একটু আগে যে দেখাইলাম, এই 60 বিটের কম্পাইলার ইনস্টল করা। মানে দেখো পাইথন 3.13, এই যে 46 বিট। ওকে, সো এই জন্য আমার এটা এরকম বাইট, মানে নাম দিছে, নামকরণ দিছে বাইট কোডের। বাট এই বাইট কোড যেটা জেনারেট করছে যে একটু একটু আবার মেশিন ফ্রি। এবার তুমি যে কোনো মেশিনে যাও, 64 বিট, 32 বিট, অথবা অন্য কোনো প্রসেসরের, তারপর ওইখানে যদি এই কোডটা রান করো, বা এই যে ফাইলটা নিয়ে যেয়ে যদি তুমি ইন্টারপ্রেটারকে দাও, ওইটার থেকে খুব সুন্দর করে মেশিন কোড জেনারেট করে ফেলতে পারবে। ওর কোনো প্যারা হবে না। ওকে, সো দ্যাটস ইট। সো এই হলো পাইথনের একটা কোডের বিহাইন্ড দ্য স্টোরি। এখন আমরা আস্তে আস্তে একটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে শিখবো, মানে কি বলে, যেমন ডেটা টাইপ বলো, আরো হাবিজাবি যেসব জিনিসপত্র আছে সেগুলো শিখবো। তো ওইগুলো ম্যাটার না, ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তুমি গুগল সার্চ করলে অনেক রিসোর্স পেয়ে যাবা। তো আমি চেষ্টা করবো তোমাকে এমন ভাবে শেখানো, যেটা যেভাবে শিখলে তুমি ধরো একসাথে অনেক কিছুকে সেম ওয়েতে শিখতে পারো, ওইভাবে শেখানো ট্রাই করব। কারণ পাইথন খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো? যেমন তোমাকে একটা এক্সাম্পল দেখাই। যেমন সিতে হলো, আমাদের কিন্তু সিতে কি আমাদের ডেটা টাইপ গুলো বলে দিতে হইতো, তাই না? হ্যাঁ, ওইটা কিন্তু টাইপ ডিপেন্ডেন্ট ছিল। মানে একটা ধরো এ ভেরিয়েবল ডিফাইন করছো, তোমার সিতে এটা কিভাবে লিখতে হইতো, যে ইন্ট এ, মানে এটা কি ধরনের ডেটা টাইপ স্টোর, মানে কি ধরনের ডেটা স্টোর করবে, সেটা বলে দিয়ে তারপর ভ্যালু দিতে হইতো। বাট এক্ষেত্রে পাইথন খুবই রিল্যাক্স ল্যাঙ্গুয়েজ। তুমি এর মধ্যে 5 দাও, তারপর তুমি যা ইচ্ছা তা দাও, ডাজেন্ট ম্যাটার। বলে দিতে হবে না তোমার যেটা কি। তারপর বি তে তুমি আরেকটা জিনিস, যেমন 10 দাও, তারপর তুমি দুজনকে যোগ করো, যেমন সি ইকুয়ালস টু এ প্লাস বি, তারপর তুমি প্রিন্ট সি করো। ওকে, দ্যাটস ইট। তার মানে তুমি কি করলা, এ তে 5 রাখলা, বি তে 10 রাখলা, আর এই দুজনকে যোগ করে সি তে রাখলা, আর এই সি তে যোগ, মানে সিটাকে প্রিন্ট করলা যে দ্য সাম অফ এ এন্ড বি ইজ সি। সেটা লিখে তুমি জাস্ট কোড রান করো। হুম, আচ্ছা, এটা তো আমি ডিসপ্লে ফেলছি না, আমি শুধুমাত্র পাইথন দিই। দেখছো, তাহলে সাম বলে দিচ্ছে, দ্য সাম অফ এ এন্ড বি ইজ 15। তাহলে খুবই খুবই হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ পাইথন। এখানে যা লিখছো সব মানে মনে হচ্ছে না ইংরেজিতে কিছু একটা লিখছো। এ ইকুয়ালস টু বি, বি হ্যাঁ। ইকুয়ালস টু 10, সি ইকুয়ালস টু এ প্লাস বি, আর প্রিন্ট করো এই যে সিটাকে, শেষ। তাহলে খুবই খুবই এখানে কোনো ঝামেলা নাই। ইনফ্যাক্ট পাইথনের মজার বিষয় হলো, তুমি যদি এখানে স্ট্রিংও দিতা, যেমন ধরো হ্যালো ওয়ার্ল্ড, তারপর তুমি যদি এই A+10ও করতা, এখন তুমি বলবা যে ভাই এটা তো দাঁড়ান, এটা তো আপনার একটা ঝামেলা করতেছে। আপনি একটা স্ট্রিং এর সাথে একটা ভেরিয়েবল, মানে কিভাবে যোগ করতেছেন, এটা তো আপনার একটা রং, তাই না? হুম। রং অপারেশন। মানে আপনি একটা, আমি দেখতে পাচ্ছি যে এ তে একটা ইন্টিজার স্টোর করা, আর বি তে, সরি এখানে বি দি, আর বি তে স্টোর করা একটা স্ট্রিং, আপনি এটা কিভাবে যোগ করতেছেন? এটা তো যোগ করা উচিত, মানে না, মানে ভ্যালিড না। এখন চলো দেখি এটা পাইথন কি করে, পাইথন এটাকে আদতে করতে পারে কিনা। ওকে, পাইথন একটা তোমাকে ইরোড দেখাইছে, যে ওরা বলতেছে যে একটা ইন্টিজার আর একটা স্ট্রিং যোগ করা যায় না, টাইপ ইরোড। তার মানে দেখতেছো পাইথন কিন্তু ঠিকই টাইপটাকে মাথায় রাখে, বাট এটা তোমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হয় না, বুঝতে পারছো? হ্যাঁ। তার মানে তোমার, যখন তুমি একটা এই যে 5 এগুলো লিখতেছো, তুমি মনে করতেছো আমি তো টাইপ বলে দিচ্ছি না পাইথনকে, তাহলে ওটা কেমনে বুঝতেছে? কিন্তু ও আন্ডারলাইন এগুলো সামহাও ট্র্যাক রাখতেছে, যে তোমার কোন ভেরিয়েবলে কোন ডেটা টাইপ তুমি স্টোর করতেছো। যার ফলে তুমি যখন এরকম মিসম্যাচ অপারেশন করো, ও তোমাকে কিন্তু একটা টাইপ পিরিয়ড দিবে। ওকে, নাইস। তাহলে এটা করার ওয়ে, একমাত্র ওয়ে কি, যে তুমি যদি যোগ করতে চাচ্ছই, তাহলে ওয়ে হলো তোমার একজনকে স্ট্রিং এ কনভার্ট করো, মানে আমার এইটাকেই স্ট্রিং এ কনভার্ট করো। তো পাইথন এটা করা যায়। তোমার একটা ইন্টিজারকে, আমি এই যে str একটা নতুন ফাংশন, এটার থ্রুতে এটা কি করে,
যে স্টেয়ারের ফাংশনটা হোভার করলে দেখা যায় ওর অবজেক্ট, মানে যে কোনো পাইথনে অবজেক্ট দিলে ও রিটার্ন করে স্ট্রিং, মানে ওর ভিতরে যাই দাও না কেন স্ট্রিং রিটার্ন করে। তার মানে আমার 5 রিটার্ন করলে ও 5 কে একটা স্ট্রিং রিটার্ন করবে। এখন তুমি যোগটা করতে পারবা। দেখো, 5 হ্যালো ওয়ার্ল্ড, তার মানে এটা স্ট্রিং হিসেবে যোগ করছে। হ্যাঁ তাহলে বুঝতে পারলাম যে পাইথন খুবই আহ, কি বলে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এই সেন্সে যে ও ভেরিয়েবলটাকে আমাদের ডিফাইন করে দিতে হয় না, কিন্তু অটোমেটিক সবগুলোকে কনসিডারেশনে নিয়ে আসে। তো এটা আমাদের জন্য খুবই একটা ব্লেসিং। এখন চলো আমরা পাইথনে কমেন্ট যে হ্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করে, সো আমরা বেসিক কিছু ভেরিয়েবল নিয়ে, ডেটা টাইপ নিয়ে কাজ করি। বেসিক ডেটা টাইপ। সো আমরা বেসিক ডেটা টাইপের মধ্যে যা যা আছে পাইথনে, সেটা হলো তোমার কাইন্ড অফ ইন্ট আছে, মানে ইন্টিজার। তারপর ফ্লোট অ্যান্ড স্ট্রিং, মানে যেগুলো পড়ে আসছো তুমি মানে সিতে। তো এগুলো হলো বেসিক ডেটা টাইপ। ওকে, ইন্টিজার, ফ্লোট অ্যান্ড স্ট্রিং, এর প্রত্যেকটা ডিফাইন কিভাবে করবা? সিম্পল। যেমন এর মধ্যে তুমি যদি 5 দাও, তাহলে এটা অটোমেটিক ইন্টিজার হিসেবে কাউন্ট, মানে কনসিডারেশন হবে। তুমি যদি 5.0 দাও, তাহলে এটা ফ্লট হিসেবে, মানে ফ্লটিং নাম্বার হিসেবে এটা কনসিডার হবে। আবার তুমি এর মধ্যে যদি হ্যালো ওয়ার্ল্ড দাও, তাহলে এটা স্ট্রিং হিসেবে কনসিডার হবে। মানে তোমাকে বলে দিতে হবে না এর মধ্যে ডেটা টাইপ কি রাখবা, জাস্ট ডাইনামিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে ডেটা টাইপ বলে দিতে দিতে হয় না। তো এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বলি ডাইনামিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমার ইন্টিজার, ফ্লোট আর স্ট্রিং এর মধ্যে কি কি রকমের অপারেশন পসিবল, সেগুলো আমার মনে হয় না তোমাকে আর বলে দিতে হবে। বলে দিতে হবে যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলার ডিভিশন, না যা যা আছে সেগুলো তুমি গুগল থেকে একটা চিট শিট মানে দেখলেই দেখবা যে, যেমন জাস্ট আমি তোমাকে দেখাই এটা, অপারেশন ডিফাইন অন ইন্টিজার পাইথন, এটা লিখে সার্চ দিলে দেখো ভুরি, মানে যে কোনো জাস্ট একটা পাইথন অপারেটরস, যে কোনো একটা ওয়েবসাইটে গেলে তুমি দেখবা যে ভুরি ভুরি এক্সাম্পল দেওয়া, যে মাল্টিপ্লিকেশনের, এই যে এরকম একটা, এরকম একটা চিট শিট হাতে রাখবা যে কি কি অপারেশন পসিবল। যেমন দেখো, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর লাস্টের হলো মডুলার ডিভিশন, মানে ওই যে রিমাইন্ডার যেগুলো দেয়, তো আমরা সিতে এগুলো দেখে আসছি। তারপর রিলেশন অপারেটর কি শিখছি আমরা? লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল। সেইগুলো আমরা রিলেশন অপারেটর শিখে আসছি সিতে। আর অ্যান্ড, নর, নট, এগুলো লজিক্যাল অপারেটর। ওকে, সো আমরা সিতে যেমন এগুলো শিখে আসছি ডাবল এন্ড পার্সেন্ট দিয়ে, যেমন আমি একটু ডিস্টিংগুইশ শিখিয়ে দিই তোমাকে। যেমন সিতে ছিল এইটা হলো ইয়ে ছিল তোমার অ্যান্ড, তারপর এটা ছিল অর। কিন্তু পাইথনে এগুলো না, পাইথনে ডিরেক্ট লিখে দিতে হবে তোমার অ্যান্ড যেরকম, তারপর এই যে অর লিখে দিতে হবে। এটা স্মল লেটার লিখতে পারো, ক্যাপিটাল লেটারও লিখতে, ক্যাপিটাল লেটারে, মেবি ক্যাপিটাল লেটার না, সবগুলো স্মল লেটারে দেখি। কিন্তু ওরা তো বড় হাতের নট লিখছে, বাট আসলে ইউজ করতে হবে ছোট হাতের। বাই দ্য ওয়ে, আমি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাথায় থাকে তো, so আমি নিজেও মানে মাঝে মাঝে ভুলে যাই আসলে সিনট্যাক্স, যে ক্যাপিটাল লেটার বা স্মল লেটারের কাহিনীগুলো আমিও নিজে ভুলে যাই। তো এইগুলো যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত থাকবা, তখন তোমার এগুলো সিনট্যাক্স মুখস্থ হয়ে যাবে, এগুলো মুখস্থ করার কিছু নাই। এই যে তার মানে এখন বলো তো, এই ট্রু অ্যান্ড ফলস, তাহলে এর মধ্যে কি স্টোর হবে? ট্রু অ্যান্ড ফলস কিন্তু, মানে ট্রু অ্যান্ড ফলস এই দুই মধ্যে অ্যান্ড করছো, তাহলে এটা কি হবে? ফলস না? কারণ অ্যান্ড কখন ট্রু দেয়? দোনোটা ইনপুট অ্যান্ড এর বোথ সাইডে যদি ট্রু থাকে, তাই না? হ্যাঁ তার তার প্রমাণ দেখো। তাহলে তুমি যদি এবার প্রিন্ট করতে চাও, দেখো এটা ফলস দিছে। কিন্তু তুমি যদি দুটোটারে ট্রু আচ্ছা ভাই, বানাও, এটা একটু বুঝাই দিয়েন জিনিসটা একটু। কোনটা? এই যে এন্ড, ও আচ্ছা, মানে দুই অ্যান্ড পাশে হলো, ট্রু। অ্যান্ড হলো একটা, মানে অ্যান্ড কি করে? অ্যান্ড হলো একটা তোমার, এই দেখো, লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মানে কি? মানে লজিক বলতে কি বুঝাই আমরা? যে ট্রু আর ফলস, এগুলোই তো লজিক, তাই না? হ্যাঁ তাহলে চল আমি বুঝাই। যেমন সি প্রোগ্রামিং আমরা কি করতাম? যেমন 1 greater than 2 and 2 less than 3, তাহলে ধরো এটা একটা স্টেটমেন্টের মধ্যে রাখছে,
তাহলে বলো তো এই স্টেটমেন্টের মধ্যে স্টোর কি হবে, ট্রু নাকি ফলস? দেখো, এক তো দুইয়ের চেয়ে বড় না, এটা তো ফলস। না। হ্যাঁ। আর দুই আবার তিনের চেয়ে ছোট, এটা আবার ট্রু। কিন্তু এই দুইটাই স্টেটমেন্টের মধ্যে আমি কি রকমের রিলেশন, মানে লজিক্যাল অপারেটর ইউজ করছি, এন্ড। এটাই তো সি প্রোগ্রামিং হুম। এ এন্ড ছিল, তাই না? হ্যাঁ। তার মানে কি, ফলস আর ট্রুর মধ্যে এন্ড করা মানে কি? তার মানে ফলস। অপারেশনটা হবে ফলস। কারণ এন্ড এর যে ট্রুথ টেবিল ছোটবেলায় যে পড়ে আসছো আইসিটি তে, সেটা দেখলেই তুমি বুঝবা। সো এন্ড দুইটা ইনপুট নেয়, মনে রাখবা যে এন্ড এর দুই সাইডে দুইটা ইনপুট থাকে, এই যে এটা আর এটা। সো একটা যদি ট্রু হয়, ট্রু মানে ওয়ান, আর একটা যদি জিরো হয় মানে ফলস, তাহলে এন্ড এর রেজাল্ট ফলস। আরেকটা যদি জিরো ওয়ান হয়, এটাও ফলস। জিরো জিরো হলে এটাও ফলস। শুধুমাত্র ট্রু ট্রু হলেই এন্ড ট্রু দেয়, বুঝতে পারছো? এন্ড এর ট্রুথ টেবিল। হ্যাঁ। সো ওই জিনিসটারই জাস্ট মিমিক করতেছি আমরা এখানে, যে ওয়ান না লিখে ট্রু লিখতেছি, যে ট্রু। আর এন্ড এর এই সাইডেও ট্রু, তার মানে কি ওয়ান আর ওয়ান, ওয়ান আর ওয়ানের মধ্যে এন্ড করলে কি হয়, ওয়ানই দিবে, তার মানে ট্রু দিবে। ট্রু। হ্যাঁ। তাহলে এর প্রিন্টের ভ্যালু দেখো ট্রু, মানে এখনো প্রিন্ট করি নাই, করে দেখো যেটা ট্রু দিবে। আচ্ছা, হয়ে গেল বুলেট বুলেট। ওকে, ওকে, এবার যদি আমি এটা রান করি, দেখো ট্রু দিস। ওকে, এই তো নাইস। তাহলে এরকম যত অপারেশন আছে, যে লজিক্যাল অপারেটর ইন পাইথন, তারপর বিট ওয়াইজ অপারেটর ইন পাইথন, এটা তোমার লাগবে না আপাতত, এখন লাগবে না। এটা একটু অ্যাডভান্স। কারণ বিট ওয়াইজ অপারেশন আমরা পাইথনে পরে দেখবো, যেটা অনেক কাজে লাগে, বাট এখন এগুলো স্কিপ করা মানে দরকার নেই। সামনের গুলো স্কিপ করতে পারো, জাস্ট তুমি জাস্ট এই প্রথম টেবিলের গুলো দেখলেই হবে, যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলার ডিভিশন, লেস দেন, গ্রেটার দেন, এই যে হাবি জাবি, তারপর লজিক্যাল, অ্যান্ড অর নট, তারপর ইকুয়াল দিয়ে তো অ্যাসাইনমেন্ট বুঝায়, প্লাস ইকুয়াল দিয়ে বুঝায় কি, ইনক্রিমেন্ট বুঝায়। মনে নেই আমরা যে করতাম, যেমন এর মধ্যে ধরো আমরা 10 লিখেছি, তাহলে এ প্লাস ইকুয়াল যদি আমি ওয়ান দিয়ে, এর মানে কি বলতো? এটার মানে হলো এ ইকুয়াল এ প্লাস ওয়ান, এটার শর্ট নোটেশন মনে নেই? প্লাস হ্যাঁ। ইকুয়াল হ্যাঁ। দেওয়া মানে হলো জাস্ট ওই অ্যাসাইনমেন্টের যে শর্ট নোটেশনটা সেটা ইউজ করতেছে। তো এবার তুমি যদি এটার প্রিন্ট করো, তাহলে দেখবে এটার আনসার আসছে 11, এই যে 11 আসছে। তো এগুলো বেসিক অপারেশন, আমরা এগুলা অলরেডি পড়ে আসছি। আর বা এগুলো আমরা একটু দেখলেই পারবো, ইটস নট এ বিগ ডিল। ওকে, ইয়াপ। সো এই হলো অপারেশন ইন পাইথন। এখন এগুলো তো বেসিক ডেটা টাইপ। হ্যাঁ, মানে পাইথনের ডেটা টাইপ কিন্তু অনেক, অনেক বলতে, একটা চিটশিট বের করি, তাহলে বুঝবা যে কত রকমের ডেটা টাইপ। পাইথন ডেটা টাইপ, তুমি যদি যাও, দেখবে পাইথনের অনেকগুলো ডেটা টাইপ। ইমেজ টাইপ, এই যে ইমেজটা ওপেন হচ্ছে না এখন। এই যে একটা ইমেজ ওপেন হইতে এত ঝামেলা, ওই ইমেজটা কই? ইমেজের জন্য ওপেন করলাম, ওই ইমেজটাই আসলো না। আচ্ছা, এখান থেকে দেখতে পারতেছো তুমি? এখান থেকে দেখা যায়? হ্যাঁ। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তাইলে দেখো পাইথনের ডেটা টাইপটা মূলত কতগুলো, মানে বড় চাঙ্কে যদি চিন্তা করি, তাইলে হলো নিউমেরিক্স, মানে যেগুলো হলো নিউমেরিক্যালি ডেটা টাইপ, তারপর ডিকশনারি, তারপর বুলিয়ান, তারপর সেট, আর এইটা মেবি নন নিউমেরিক্যাল হতে পারে, মোস্ট প্রবাবলি। বা সিকোয়েন্স হতে পারে, সিকোয়েন্স ডেটা টাইপ, এক্স্যাক্টলি সিকোয়েন্স, সিকোয়েন্স ডেটা টাইপ। তাহলে এই হলো পাইথনের এক দুই তিন চার পাঁচটা, পাঁচটা বড় টাইপের ডেটা টাইপ। শুধু এই পাঁচটা, আরো অনেক আছে। আমরা যদি পরে দেখবো যে পাঁচটারও আরো অনেক সাব ক্যাটাগরি আছে। ওকে, যেমন নিউমেরিক্স, নিউমেরিক্স এর মধ্যে কি আছে, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারও কিন্তু পাইথনের মধ্যে ইনক্লুডেড। এটা কিন্তু খুবই ব্লেজিং একটা জিনিস। আর সিকোয়েন্সের মধ্যে আবার স্ট্রিং আছে, লিস্ট আছে, টাপল আছে। তো এরকম দেখবো যে অনেক ডেটা টাইপ পাইথনের। কিন্তু আমরা আজকে যেটা করব,
যে নিউমেরিক্স গুলো তো ইজি, এটা তো ইজি, এটা নিয়ে বলার কিছু নাই। আমরা নিউমেরিক্স বাদে আজকে তোমাকে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় পাইথনে, লিস্ট, এই ডেটা টাইপ নিয়ে আমি আজকে আলোচনা করবো একটু। চলো, এই লিস্ট ছাড়া পাইথনে ধরো অনেক কাজই করতে পারবো না, লিস্ট লাগবেই। তো লিস্ট জিনিসটা কি পাইথনের, আমরা যেমন সি প্রোগ্রামিং এ অ্যারে, অ্যারে নিয়ে কাজ করছিলাম মনে আছে, ওয়ান ডিমেনশনাল অ্যারে। হ্যাঁ ভাই। হ্যাঁ অ্যারের একটা মানে একটা ড্রব্যাক ছিল, সেই ড্রব্যাকটা কি বলো, মনে আছে? যেমন আমরা ধরো এই একটা অ্যারে হলে, ধরো অ্যারে হলে এই অ্যারের একটা ডেটা টাইপ বলে দিতে হইতো, আর এই অ্যারের মধ্যে ওই ডেটা টাইপের জিনিসই স্টোর করা লাগতো, তাই না, সিতে? কিন্তু হ্যাঁ পাইথনে এইটা খুবই স্ট্রং একটা ডেটা টাইপ, পাওয়ারফুল, এটা হলো লিস্ট। এই লিস্ট যেমন আমাদের, যেমন লিস্ট আমরা যখন বাজার করতে যাই, লিস্টে, লিস্টের মধ্যে যা ইচ্ছা থাকতে পারে না? তো এখানে হুম 1 2 3 4 এগুলো নাম্বার দিতে পারো। এই লিস্টের মধ্যে আবার তুমি হ্যালো ওয়ার্ল্ড দিতে পারো। এই লিস্টের মধ্যে আবার তুমি 5.6 কোন একটা ধরো ফ্লোটিং নাম্বার দিতে পারো। এই লিস্টে আবার তুমি বুলিয়ান ভেরিয়েবল দিতে পারো। মানে পাইথন ডাইনামিক, কত ডাইনামিক চিন্তা করো, যে এই একটা লিস্টের মধ্যে তুমি যত ধরনের ডেটা টাইপ আছে পাইথনের সব দিয়ে দিছো, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। এখন তুমি যদি এটাকে প্রিন্ট করো, দেখবা যে ও সুন্দর মতো এটাকে প্রিন্ট করতে পারছে, দেখছো, 1 2 3 4 হ্যালো ওয়ার্ল্ড 5.6 ট্রু। তার মানে এই লিস্ট হলো হুম। পাইথনের সবচেয়ে, বলতে পারো, পাওয়ারফুল ডেটা টাইপ, কারণ এর মধ্যে তুমি যা ইচ্ছে ইনসার্ট করতে পারো। তুমি লিস্টকে নেস্টেড করতে পারো, মানে আমরা যেমন আমি কিন্তু অনেক কিছু অ্যাজিউম করে নিচ্ছি, তুমি বুঝতেছো, কারণ আমি তোমাকে সি প্রোগ্রামিং পড়াইছি এই জন্য। আর তুমি যদি না বুঝো আমাকে কিন্তু হ্যাঁ স্টপ ভাই। করবা, প্লিজ, হ্যাঁ? যেমন তুমি কিন্তু আচ্ছা। এই লিস্টের মধ্যে আবার লিস্ট ইনসার্ট করতে পারো, যেমন কি, যেমন 1 2 3 ইনসার্ট করলা, পরে মনে হলো না আমি এর মধ্যে আরেকটা লিস্ট ইনসার্ট করবো। So, এইটাও পসিবল, চিন্তা করো কত ডাইনামিক, মানে লিস্টের মধ্যে লিস্ট, তারপর যত বেশি নেস্টেড করতে মন চায় তোমার করতে পারো। এটা প্রিন্ট করলে কি আসবে? সেম ওই যে এইটাই আসবে, মানে এই আচ্ছা। লিস্টে আসবে, মানে কোনো ইরর নাই। মানে মজার বিষয় হলো এটা, যেটা আমি তোমাকে দেখাইতে চাইতেছি, যে কোনো ইরর নাই। নর্মালি সিতে এগুলো করলে সি প্রোগ্রামাররা আমাদেরকে ধরে মারতো, বলতো একটা লিস্টের মধ্যে আপনি কি কি ইনসার্ট করতেছেন। বাট পাইথনে এই জিনিসটা খুবই ফ্লেক্সিবল, মানে খুবই মানে ডাইনামিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা। সো ওই যে বলে না, কি জানি বলে, স্পাইডারম্যানের একটা ডায়লগ ছিল, পাওয়ার কাম উইথ গ্রেট রেসপন্সিবিলিটি টাইপের একটা কোড ছিল না? সো পাইথনে যেমন পাওয়ার তোমার আসছে অনেক, মানে তোমার অনেক পাওয়ার দিয়েছে, সো রেসপন্সিবিলিটি ওইখানে অনেক বেশি। কি এরকম রেসপন্সিবিলিটি, যখন আমরা এটা সামনে আগাবো তখন দেখবো যে পাইথনে খুব বেশি ভুল হওয়ার চান্সেস থাকে স্টুডেন্টদের, কারণ ওরা তো টাইপ নিয়ে খুব কনসার্ন না। সো দেখা যায় অনেক সময় একটা ছোট্ট একটা ভুল তোমার কোডিং এ অনেক ডিজাস্টার এনে দিতে পারে। সেগুলো আমরা পরে পড়বো, আপাতত আমি তোমাকে ডেটা টাইপটা নিয়ে একটু শিখাই। তো চলো আমরা একটা ডেটা টাইপ জেনারেট করি আমরা। 6 7 8 9 10 10টা নিলাম লিস্ট, নর্মাল লিস্ট নিলাম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই লিস্টের থ্রুতে কি কি করা যেতে পারে, মানে আমরা তো লিস্ট নিলাম। তো আমি সবসময় যখন এই পাইথনের একটা ভেরিয়েবল বা ডেটা টাইপ পড়াই, তখন আমি না সবাইকে এই কয়েকটা কোয়েশ্চেন করি যে এই ডেটা টাইপটা ক্রিয়েট করো কিভাবে। মানে প্রত্যেকটার ইনিশিয়ালাইজার আছে, যেমন সি প্রোগ্রামিং এ আমরা দেখেছিলাম, তাই না? হ্যাঁ। একটা ইনিশিয়ালাইজার থাকে, মানে আমরা ধরো একটা অ্যারে বানাতে চাচ্ছি 10 লেন্থের, তাহলে ইন্ট এ 10, এটা দেখে আমরা একটা ইনিশিয়ালাইজ করে নিই, মানে আমরা হুম। মেমোরিকে অলরেডি বলে দিই যে আমার এই ভেরিয়েবলটা নর্মাল ভেরিয়েবল না, এটা 10টা ইন্টিজার রাখার মতো মেমোরি ওকে অ্যাসাইন করে দাও। কিন্তু পাইথনরা অন্য লেভেলের, ওরা যা ইচ্ছা, দেখো ওদের কিচ্ছু বলা লাগে না, লেন্থ মেন্থ যা ইচ্ছা তুমি এটা কনক্যাটেনেট করো, যা করো, এটা ডাজেন্ট ম্যাটার। সো এটা, এটা হলো প্রথম কোশ্চেন, কিভাবে ক্রিয়েট করতেছো। সেকেন্ড কোয়েশ্চেন আমি যেটা করি সেটা হলো এই ভেরিয়েবলে একটা ডেটা সার্চ করব কিভাবে, মানে সার্চিং, মানে ধরো আমি এখান থেকে 5 সার্চ করব কেমনে যে আমার এই লিস্টের মধ্যে 5 আছে কিনা। 3 নম্বর কোয়েশ্চেন আমি যেটা করি যে এই লিস্টের সাথে কি কি মেথড অ্যাসোসিয়েট, মেথড অ্যাসোসিয়েট বলতে বোঝাচ্ছি যে কি কি অপারেশন বা কি কি কাজ আমি এই লিস্টের থ্রুতে করতে পারবো। 4 নম্বর হলো
আমার এই লিস্টের মধ্যে যে নাম্বারগুলো আমি লিখতেছি, যে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কি আদতে অর্ডার প্রিজার্ভ করে কিনা আমরা দেখবো। যেটা মানে কি অর্ডার প্রিজার্ভ করা মানে কি, মানে অর্ডার প্রিজার্ভ করা মানে হলো, আমি জাস্ট হিন্ট দিয়ে দিই, যেমন তুমি 1 2 3 ইনসার্ট করছো, কিন্তু যদি ওরা অর্ডার প্রিজার্ভ না করে, তাহলে 1 2 3 যে কথা, 2 1 3 একই কথা, আবার 3 1 2 একই, মানে যেহেতু অর্ডার প্রিজার্ভ করতেছে না, মানে তুমি যে অর্ডারে লিখতেছো ও সেই অর্ডারটাকে প্রিজার্ভ করতেছে না। যদি এরকম হয় বলো তো, এরকম কি ম্যাথমেটিক্স এমন কি পড়েছিলাম মানে ছোটবেলা থেকে, যেখানে অর্ডারটা প্রিজার্ভ হয় না? এমন কিছু কি মনে আছে মাথায়? না ভাই, এখন মনে সেট, আসতেছে না। সেট, ও সেটের আচ্ছা আচ্ছা, অর্ডার হ্যাঁ। প্রিজার্ভ হয় না। কারণ এই 1 2 3 এইটা যে সেট, তুমি যদি এটা চেঞ্জও করো, মানে সিরিয়াল চেঞ্জ করো, এইটা সেম সেটই, তাই না? হুম। তো সেট কিন্তু অর্ডার প্রিজার্ভ হ্যাঁ ভাই। করে না, বুঝতে পারছো? তাহলে পাইথনে কিন্তু সেট হ্যাঁ হ্যাঁ। আছে, আমরা তখন দেখবো যে এটা অর্ডার প্রিজার্ভ করে না। তাহলে এটা কিন্তু একটা ভালো অবজারভেশন, যে কোন ডেটা টাইপ অর্ডার প্রিজার্ভ করে আর কোন ডেটা টাইপ অর্ডার প্রিজার্ভ করে না। যেমন লিস্টের মধ্যে আমি যা ইনসার্ট করতেছি এটা অর্ডার প্রিজার্ভ করে, আমরা একটু পরে দেখবো। সো 5 নম্বর কোয়েশ্চেন যেটা আমরা করি, যে এটা কি মিউটেবল কিনা। দেখো এই যে আমি কিন্তু পাইথন রিলেটেড, এই যে এই মিউটেবল ওয়ার্ডটা তুমি কিন্তু অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব একটা পাবা না, পাইথনের সাথে অ্যাসোসিয়েটেড। এই মিউটেবল মানে কি সেটা আমরা একটু পরে জানবো। আর 6 নম্বর কোয়েশ্চেন যেটা করবো, এটা কি শর্টেবল কিনা, মানে আমি লিস্টের মধ্যে শর্ট করতে পারবো কিনা, শর্ট বলতে ইনলাইন শর্ট। সো এই কটা আগে আমরা ক্লিয়ার হই, তারপর আস্তে আস্তে আমি আরো বেশি ডিটেলসে যাব। সো চলো এবার একটা একটা করে আমরা দেখি যে আহ, এই 6টা জিনিস দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছি। তো চলো। তো প্রথম কোয়েশ্চেন, ক্রিয়েট কিভাবে করব? ক্রিয়েট তো বুঝলাই, যে লিস্ট এভাবে ক্রিয়েট করা যায়, ওকে। এটা হুম। সবচেয়ে বেসিক ওয়ে, মানে জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমার যা যা ইনসার্ট করতে মন চায় সেগুলো ইনসার্ট করে দিবা। এটা একটা ওয়ে। আমরা আমি আমি আরো অনেকগুলো ওয়ে আছে, সেগুলোতে যাচ্ছি না, সেগুলো একটু অ্যাডভান্স। ওকে, আপাতত আমরা এটা দিয়ে কাজ করব। নেক্সট, সার্চ করব কিভাবে, মানে আমি চাচ্ছি যে একটা এলিমেন্ট 4, যেমন 4টাই এর মধ্যে আছে কিনা, কিভাবে সার্চ করতে পারি চলো বলো। মানে তোমার কি আইডিয়া বলো তো, সার্চ করার, সার্চ কিভাবে সার্চ করবো বলো, এনি আইডিয়া? সো তুমি এটা করতে পারো, a.index 4। কি করলাম চলো বুঝাই। সো নর্মালি এই কাজটা তুমি যদি সি প্রোগ্রামিং করতা, তোমার অনেকগুলা লাইন লিখতে হইতো, তাই না? একটা ফর হ্যাঁ। লুপ ইউজ করতে হইতো, পরে কাউন্টার বাড়ায় বাড়ায় চেক করতে হইতো, আচ্ছা আমার 4 এই লিস্টের আইতম, মানে একটু বুঝাই তাহলে বুঝবা। যেমন তোমার 4টাকে আমি চাচ্ছি যে সার্চ করতে, কিভাবে করতাম মনে আছে? যেমন এই 4 ইকুয়াল ইকুয়াল এআই এর মধ্যে আছে কিনা, ইফ থাকতো তাহলে আমরা বলতাম আচ্ছা 4 এক্সিস্ট করে, এরকম অনেক কোড করা লাগতো না, ফর লুপের থ্রুতে আই করতে হতো না, অনেক বড় একটা কোড, এই অনেক বড় একটা কোড করতে হইতো। কিন্তু মজার বিষয় হলো পাইথনে এই এত বড় এতগুলা কোড জাস্ট সিম্পলি এটা দিয়ে করে দিছে। শুধু করে নাই, এই একটা লাইন কত পাওয়ারফুল দেখো কি বলতে চাচ্ছে। ইন্ডেক্স কথার মানে হলো, এই যে তোমার লিস্ট, এই যে একটা লিস্ট, এই লিস্টে 4 এলিমেন্টটা যদি থাকে, কোশ্চেন বুঝছো, যে যদি থাকে হুম। তাহলে ও কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা প্রিন্ট করে দাও। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা আমি একটু কাজ করি, আরে সবগুলো ডিলিট করে ফেলাইলাম না, এটা রাখি। আমার না এই পাইথনে বারবার কোড রান করতে ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। আমি এক কাজ করি, আমি নোটবুকে চলে যাই। এখন নোটবুক কি, আমি নোটবুক মানে হলো পাইথন রান করার জন্য সবচেয়ে বেস্ট জায়গা। ও আচ্ছা, এখানে অলরেডি আমি কিছু কোড লিখে রাখছিলাম, বাদ দাও। সো এখানে কি জাস্ট এখানে প্রেস করলে এখানে রান করানো যায়, বুঝতে পারছো? হুম। মানে এখানে জাস্ট এই বাটনটা ক্লিক করলে রান হয়ে যায়, সেটা আমার বারবার আর নিচে কমান্ড ইয়াতে যেতে হয় না। সো নোটবুকে আমি প্রিফার করি। সো পাইথন প্রোগ্রাম রান করার অনেক ওয়ে আছে, বুঝতে পারছো? আর তুমি যেটাতে কমফোর্ট ফিল করো ওইটা দিক করো। আমি যেটা দেখাই সেটাতে করা লাগবে এরকম না, মানে আমি সময় বাঁচানোর জন্য নোটবুকে করতেছি। তা আমি কি করলাম দেখো,
এ ডট ইন্ডেক্স দিয়ে 4, মানে আমি 4কে সার্চ করতেছি এই লিস্টে, তারপরে যদি আমি রান করি, দেখো তো 3 দেখাচ্ছে, দেখো তো আমার কি হুম। সত্যিটা 3 কিনা, কারণ প্রথম ইন্ডেক্স তো 0, এই যে ওয়ান। 0, 1, হ্যাঁ। 2, 3, দেখো তো 3, তাই না? হ্যাঁ। কত পাওয়ারফুল দেখো, লিস্টের মধ্যে একটা এলিমেন্ট আছে কিনা ওকে দেখাচ্ছে। এখন তুমি যদি আর 4 যদি ভাই না থাকতো? তাহলে দেখো এই যে 40 দিয়ে দেখি, চলো রান করি, তাহলেও আমার একটা ভ্যালু ইরোর দিচ্ছে, কারণ এটা লিস্টে নাই, ডিরেক্ট ইরোর দিচ্ছে। সো ইরোর কিভাবে হ্যান্ডেল করতে আমরা পরে জানবো, বাট আপাতত আমরা জাস্ট জানলাম যে লিস্টের মধ্যে আছে কিনা, এটা একটা ওয়ে। ওকে, মানে আমরা একটা এলিমেন্ট হুম। আছে কিনা সেটা জানলাম, এটা একটা ওয়ে, কিন্তু এরকম আরো অনেক ওয়ে আছে, চলো আমরা আরো একটা ওয়ে দেখি। সেটা কিভাবে দেখবো, যেমন হুম ফর, যেমন লুপ, আচ্ছা আজকে লুপে আমি যাব, না আজকে লুপে না যাই, প্রথম হ্যাঁ, দিন। পিডিএফটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে, মানে ফার্স্ট ক্লাসে কি কি। কারণ আমি এটা ভিএস কোডের মধ্যে জুপিটার বুক ইউজ করতেছি, বাট তুমি ওইটা ইনস্টল করতে চাইলে আমার জুপিটার বুক আছে কিনা একটু দেখতে দাও আমাকে। এই যে জুপিটার নোটবুক আমার আছে, দেখো। ওকে, তো তোমার তারা হয়তো বা এইটাতে ইউজ করতেছে জুপিটার নোটবুক, তুমি এটাতে ক্লিক করো, দেখবা সেম ইন কনসোলের মতো একটা জিনিস আসবে, এই যে ওখানে রান হচ্ছে, এই যে দেখছো, এই যে পপ আপ হইলো, এই দেখো এটা কি, এটা তবে এটা কি সবসময় ইয়েতেই ওয়েবসাইটেই করতে হবে এরকম? কাইন্ড অফ। সো এখানে তুমি যদি তুমি এবার একটা নিউ ফাইল যদি, এই যে দেখো আমার পাইথন যতগুলো আছে, এনভায়রনমেন্ট কি এটা তোমার আপাতত, মানে আমি অনেক, আমার পিসিতে অনেক রকমের পাইথনের ইয়া আছে, এনভায়রনমেন্ট আছে, যেমন আমি মেশিন লার্নিং এর জন্য অনেকগুলো এনভায়রনমেন্ট বানায় রাখছি, যেমন পাইটর্চ, হ্যান ত্যান হাবিজাবি অ্যানাকোন্ডা। সো আমি বেস এনভায়রনমেন্ট দিয়ে যদি একটা ওপেন করি নোটবুকে, দেখো এই যে এই জিনিসটা, আর আমি যে জায়গায় কাজ করতেছি দেখো তো হুবহু মোটামুটি এক না, হ্যাঁ। মোটামুটি এক, কিন্তু দেখছো একই। কিন্তু আমি এই জুপিটার হুম। নোটবুকটা বিষয়টা প্রিফার করি না, বাট তুমি করতে পারো, এখানেও সেম, যেমন ধরো তুমি এখানে লেখো প্রিন্ট, এখানেও তুমি হ্যালো ওয়ার্ল্ড দাও, দিয়ে তারপর তুমি এখানে রান করবা কিভাবে, এই যে তুমি রান অপশন দাও, দেখো হ্যালো ওয়ার্ল্ড রান করছে, দেখছো? হুম। সো আচ্ছা ভাই, এই যতটুকু কাজ করছে এটা কি সেভ করে রাখা যাবে এরকম? অবভিয়াসলি এটা তার ফাইলেই সেভ হচ্ছে, যে আনটাইটেল পাইথন, এই যে তুমি এটার নাম দাও, এই যে এটার আচ্ছা। নাম দাও, যেমন ফার্স্ট ক্লাস, এই যে ফার্স্ট ক্লাস দিয়ে রিনেম করো, এই যে এই ফাইলটা, এখন এই ফাইলটা কোথায় সেটা তুমি যদি দেখতে চাও, এই ফাইলটা কোথায়, মানে সেভ হচ্ছে, তুমি ডাউনলোড করতে পারো, তারপর সেভ নোটবুক এস, কোথায় সেভ হয়েছে সেটা দেখার ওয়ে কি, উম, মানে এটা একটা জায়গায়, মানে একটা ফাইলের ফোল্ডারে সেভ হয়েছে, and সে ফোল্ডারটা মোস্ট প্রবাবলি দেখি, আমি ভাই করছিলাম, আমি এরপরে ওপেন করলে, ওইটা ওপেন করলে ডাবল ক্লিক করে ভিএস কোডে ওপেন হয়ে যায়, এরকম কিছু হয়। যেমন এই যে, যেমন এটা মনে হয় যে আমার কোথায় সেভ হয়েছে, এটা আমার ডাউনলোড ফোল্ডারে নাকি, না এটা আমার রুট ফোল্ডারে ইউজ হয়েছে, দেখছো এই যে ফার্স্ট, দেখছো এই যে ফার্স্ট ক্লাস আইপাইথন, হ্যাঁ। এটা কোথায়, এটা আমার একবারে রুট ফোল্ডারে, রুট ফোল্ডার বলতে এই যে সি প্রোগ্রামিং এ, মানে আমার সি এটায়, ইউজারে, অ্যাডমিনে, এইখানে দেখো এই যে ফার্স্ট ডট পাইথন আছে মোস্ট প্রবাবলি, এই যে ফার্স্ট পাইথন, দেখছো, হেল্প করছো, মানে খুবই হ্যাসল, হ্যাঁ, মানে এই জন্য আমি জুপিটার নোটবুক ইউজ করি না মানে এটা ভাই এটা এইভাবে ওপেন করে বাকি তারপরেই করা যায়? না 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 না, এটা আমি ডাইরেক্ট ওপেন করলে এখন এটা ইয়াতে ওপেন হবে আমার বিএস কোডে, কারণ আচ্ছা আচ্ছা। আইপাইথনের জন্য তো আমি বিএস কোডটাকে এক্সটেনশন দিয়ে রাখছি, কিন্তু তুমি যতবার জুপিটার করতে চাও তোমার জুপিটারকে এই যেভাবে ব্রাউজারে পপ আপ করে দেন এটা কাজ করতে হবে, এটা এলো জুপিটার নোটবুকের একটা আমি কি বলে, মানে আমি পার্সোনালি এটা আমি হ্যাসেল মনে করি, যেমন প্রত্যেকবার তারপর এটাকে লগ আউট করার জন্য শাট ডাউন করে নেওয়া উচিত, নাহলে তোমার আবার কার্নেলটা, মানে ঝামেলা হবে না, বাট তারপরও শাট ডাউন করে নেওয়া উচিত। ডিলিট করে দিই, আমার লাগবে না এটা। ওকে নাইস, ওয়ে দেখাবো, এটা একটা মাত্র ওয়ে দেখালাম যে একটা এলিমেন্ট আছে কিনা সেটা কিভাবে সার্চ করতে হয়। নেক্সট হলো তোমার কি জানি বলছিলাম, দেখি তো, নেক্সট বলছিলাম যে মেথড অ্যাসোসিয়েট এর মানে কি, মানে কি কি মেথড এই তোমার এই লিস্টের সাথে তুমি পাবা,
কাজ করতে পারবা, সেটা আছে। এটা জানার জন্য কি করবা, মানে তুমি তো জানো না, তুমি তো নতুন প্রোগ্রামিং শিখতেছো, যে এই লিস্টের থ্রুতে কি করা যায়। জাস্ট হেল্প লিখবা, হেল্প, হেল্প লিখে এটার ভিতরে লিস্ট ওয়ার্ডটা লিখবা, লিস্ট। তাহলে তোমাকে ও বলে দিবে যে এই লিস্টের মধ্যে কি কি করা যায়, সব বলে দিবে ও। এই যে মেথড ডিফাইন, নেক্সট এখান থেকে দেখো, হিন্ট দিচ্ছে তোমাকে। তুমি লিস্ট অ্যাড করতে পারবা, একটা লিস্ট আর কন্টেন্ট আছে কিনা সেটা করতে পারবা, লিস্টের ইকুয়ালিটি চেক করতে পারবা, গ্রেটার দেন চেক করতে পারবা। তারপর আরো আছে, সো আমি এটা স্ক্রলেবল নিয়ে আসি, তাহলে তুমি দেখতে পারবে এখানে দেখো কত কিছু আছে, সব করতে পারবা লিস্টের মধ্যে। যেমন এই যে লেস দেন ইকুয়াল, মাল্টিপ্লিকেশন, তারপর এই যে সাইজ অফ, অ্যাপেন্ড করতে পারবা, ক্লিয়ার করতে পারবা, কপি করতে পারবা, কাউন্ট করতে পারবা, পপ করতে পারবা। পপ মানে জাস্ট লাস্ট ইন্ডেক্সটাকে রিমুভ করতে পারবা, শর্ট করতে পারবা, রিভার্স করতে পারবা। এই সব কিছু করতে পারবা এই লিস্টের মধ্যে। তাহলে চলো একটা একটা করে দেখাই। তার মানে যেমন প্রথমটা দেখাই, কি জানি আচ্ছা দেখলাম অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হলো কি, এই লিস্টে ধরো তুমি 10-এর পর 11 অ্যাড করবা। এখন বলবো এটা তো ভাই ভাই অনেক ইজি, আপনি এই জাস্ট এখানে এসে 11 অ্যাড করে দেন তাহলেই তো হয়ে গেল, এত কাহিনী কি। না, তুমি একবার ভেরিয়েবল ডিফাইন করে ফেলছো, ওইটা তার হাত দিতে চাচ্ছ না। মানে একবার এ ডিফাইন করে ফেলছো, এবার এটা হাত না দিয়ে অ্যাপেন্ড কিভাবে করবা। তাহলে এরপর ডট দিবা, ডট দিয়ে জাস্ট লিখবা অ্যাপেন্ড। এবার অ্যাপেন্ড লিখার পর তারপর তুমি জাস্ট এই যে 11 11, মানে 11 অ্যাড করো, যে মানে যে জিনিসটা তুমি অ্যাপেন্ড করতে চাচ্ছ এই লিস্টে। এইটা করার পর তুমি প্রোগ্রামটা রান করো। রান করার পর সেকেন্ডে এসে তুমি তারপর এ এ চেক করো যে এর মধ্যে কি আছে, দেখো তো এর মধ্যে 11 ঢুকছে। এবার হুম। তার হ্যাঁ। মানে এই অ্যাপেন্ড, এখন বলবো যে ভাই এটা কেমন সিনট্যাক্স, সিনট্যাক্স আমি বুঝতেছি না যে এমন কি, মানে এ ডট অ্যাপেন্ড এর মানে কি। এই সিনট্যাক্সটা খুবই খুবই কমন পাইথনে, যত আস্তে আস্তে যত আমরা যাবো তখন দেখবা এই এটা আসলে কি, একটা কি রিপ্রেজেন্ট করতেছে, এটা লিস্ট রিপ্রেজেন্ট করতেছে না। হ্যাঁ। আর এই লিস্টের মধ্যে কি কি ফাংশন অটোমেটিক্যালি বাই ডিফল্ট পাইথন প্রোগ্রামাররা ডিজাইন করে রাখছে, সেগুলো একটু আগে আমি তোকে দেখাইলাম হেল্পের মধ্যে। তার মধ্যে একটা ছিল ডট অ্যাপেন্ড। সো এই অ্যাপেন্ড কি করে, যে কোনো কিছু দিলে ওই লিস্টের মধ্যে ইনসার্ট করে দিতে পারে। বুঝতে পারছো? হুম। ওকে, নাইস। তাহলে এগুলাকে বলি আমরা মেথড। মানে এই যে একটা ডেটা টাইপের সাথে যে যে ফাংশন গুলো তুমি কল করতে পারো, এগুলোকে আমরা বলি মেথড। এগুলোকে কেন মেথড বলি একটু, এগুলা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা পড়বো, যদি আমি তোমার কোর্সে দেখি নাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি থাকে তাহলে আমি অথবা আমি নিজেও তোমাকে একটু পড়াতে পারি নিজ থেকে, যে মেথড কি, যে এগুলোকে বলে মেথড। ওকে, সেই মেথড গুলো অ্যাসোসিয়েট এই লিস্টের সাথে। তো অ্যাপেন্ড করা শিখলা, তারপর আরো যা যা আছে, মানে এই যে যতগুলো, আমি একটা কাজ করি হেল্প নিচে রেখে তোমাকে আমি দেখাই একটা একটা করে, তাহলে তুমি বুঝবা যে কি কি মেথড আছে এখানে। তুমি নিজেও ট্রাই করতে পারো, জাস্ট হেল্প লিখবা, তারপর লিখবা জাস্ট লিস্ট, LIST লিস্ট, মানে লিস্টের মধ্যে কি কি আছে, তারপর এখানে গিয়ে একটা টেক্সট এডিটরের মধ্যে খুঁজো, দেখো কি কি আছে। যেমন আমি তোমাকে যে মাত্র যেটা দেখাইলাম সেটা হলো এই যে অ্যাপেন্ড, এই যে অ্যাপেন্ড। আর কি কি আছে, যেমন আছে কাউন্ট। চলো কাউন্ট কি করে দেখি তাহলে। কি করে কাউন্ট, রিটার্ন নাম্বার অফ অকারেন্স অফ এ ভ্যালু। তার মানে কি, কাউন্ট কি করে, যে তোমার একটা লিস্টের মধ্যে ধরো এবার যদি তুমি কাউন্ট দাও, ও কাউন্ট করবে, এখানে না, এটা নিচের দিক। তো ও কি করবে, কাউন্ট করবে, কাকে কাউন্ট করবে, 11কে। ও খুঁজবে 11 আছে কিনা, যেহেতু আমার অরিজিনাল লিস্টে এর মধ্যে 11 নেই, আমি 11 আনি। এবার 11 আনার পর আমি যদি এর মধ্যে কাউন্ট করি 11, দেখো তো কি দেয়, 1 দিছে। কারণ কি, 11 কয়বার আছে, একবার। কিন্তু এবার যদি আমি একবার। 11 কয়েকবার বাড়ায় দিই, এবার যদি আমি এটাকে রান করে আবার কাউন্ট করি, তাহলে দেখো তো ও 3বার দেখাচ্ছে। তার মানে দেখো পাইথন কত পাওয়ারফুল। কোন একটা ভেরিয়েবল কতবার আছে একটা লিস্টের মধ্যে, এই জিনিসও তোমার ম্যানুয়ালি হাত দিয়ে করা দরকার, মানে দরকার নাই। নর্মালি সি প্রোগ্রামিং কি হইতো, এই কাজটা হাতে ম্যানুয়ালি করতে হইতো না তোমার। হ্যাঁ। কিন্তু পাইথনে অনেক কাজ বাই ডিফল্ট করা আছে, তোমার জাস্ট জানতে হবে যে কি কি। ওইটা জানার জন্য যে হেল্প আছে, হেল্প আছে অনলাইন আছে, জাস্ট জেনে নিবা। যেমন আর কি করা যায়, যেমন আমি কাউন্ট দেখলাম,
এক্সটেন্ড আছে, ইন্ডেক্স তো দেখলাই, ইনসার্ট আছে, পপ আছে। যেমন পপ কি করে দেখো, প্রত্যেকটা মেথডের নিচে দেখো এক লাইনে বলা আছে কি করে, রিমুভ অ্যান্ড রিটার্ন আইটেম এট দি ইন্ডেক্স ডিফল্ট ইজ লাস্ট। তাহলে ও রিমুভ করে একটা আইটেম আর ওটাকে রিটার্ন করে অ্যাট দি ইন্ডেক্স, মানে ইন্ডেক্স নর্মালি লাস্টেরটা দেওয়া বাই ডিফল্ট ভাবে। তার মানে কি, তার মানে তুমি যদি এ ডট পপ করো, কিছু না দিয়ে জাস্ট কিছু না দিয়ে জাস্ট এ ডট পপ করো, তাহলে দেখবা এর এই লাস্টের এই 11টা, আপাতত আমি এক কাজ করি এই 11 গুলো রিমুভ করে দিই, নাহলে বুঝবা না। ধরো এই লাস্টের এই 11টা রিমুভ হয়ে যাবে, তাহলে শুধুমাত্র 8 থেকে থাকবে। তাহলে চলো আমরা দেখি এটা সত্যি কিনা। তাহলে এটা বোঝার জন্য আবার এটাকে প্রিন্টও করতে হবে আমার। তাহলে এ ডট পপ করার পর আমি একে প্রিন্ট করব, চলো করি। সো এ ডট পপ করলাম, পপ করার পর যখন আমি একে দেখতে চাচ্ছি এই কি, বাই দ্য ওয়ে, এই জুপিটার নোটবুকে শুধু এ লিখলে ওইটা প্রিন্ট করে ফেলে, বাট নর্মালি এটা কিন্তু উচিত ছিল লিখা কি, প্রিন্ট ডট এ লেখা দরকার ছিল না। প্রিন্ট, হ্যাঁ। কিন্তু মানে জুপিটার নোটবুক অনেক কিছু বাই ডিফল্ট করে দেয় তোমার জন্য, এই জন্য জুপিটার নোটবুকটা ইউজ করাচ্ছে এই জায়গাটায় কাজ করা একটু তোমার ইনিশিয়ালি দরকার। কারণ অনেক কোড তুমি দেখবা জুপিটার নোটবুকে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, তো তোমার মাথায় তো এগুলো থেকে থাকবে, বাট আদতে এগুলো এখানে হুম। করলে বেটার হইতো তোমার জন্য। কিন্তু আমি ওই যে বারবার রান করতে হবে দেখি জুপিটার নোটবুকে শিফট হয়ে গেছে। তো দেখো ও কিন্তু কি দিচ্ছে, 8 দিচ্ছে তাই না। এবার যদি আবার রান হ্যাঁ। করো দেখবা 7 দিবে, আবার রান করো 6, মানে একটা একটা করে পপ করতেছে দেখছো, হুম হুম। পপ করে সবগুলো রিমুভ করে ফেলছে। আচ্ছা তাহলে এইটা হলো পপ করে, মানে লাস্ট এলিমেন্টটা পপ করে। আর তুমি যদি চাও না আমি লাস্ট এলিমেন্ট না, আমি একটা মানে স্পেসিফিক ইন্ডেক্সের এলিমেন্ট পপ করতে চাচ্ছি, যেমন ধরো এই 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্সের 4টাকে পপ করতে চাচ্ছি, তাহলে আমি এই পপের জায়গায় 3 দিব। আর এটাকে আবার রান করি, মানে এটাকে আবারও 11 পর্যন্ত আনলাম। এবার যদি আমি পপ করি, তাহলে দেখো এই পুরোটার মধ্যে জাস্ট মাত্র 4 নাই, বাকি সবাই আছে দেখছো। হ্যাঁ। হ্যাঁ। সেটা ডাবল ক্লিক হয়ে গেছে, এর জন্য 5ও রিমুভ হয়ে গেছে। আবার করি, এই যে দেখো জাস্ট খালি 4 নাই। তাহলে এই হলো পপের কাজ। পপ জাস্ট তোমার যত নাম্বার ইন্ডেক্স দিয়ে দিবা, অত নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটাকেও জাস্ট ডিলিট করবে, এটা হলো পপের কাজ। তাহলে এরকম করে যত এখানে আছে সবগুলো, যেমন আবার শর্ট, তুমি শর্টও করতে পারো। যেমন কি, যেমন ধরো একটা উল্টাপাল্টা লিখি, যেমন 12 10 8, একটা ইন্ডেক্স লেখার পর আমি এবার যদি এটাকে এই মেথডটা অ্যাপ্লাই করি যে শর্ট, আচ্ছা আমি স্পেলিং ভুল লিখছি, এসো এসো আর্টি, শর্ট করি। শর্টের মধ্যে কোনো কিছু দেওয়া দরকার নাই, জাস্ট শর্ট করলেই হবে। এবার দেখো মানে একে যদি আমি রান করি এবং এটাকে যদি আমি শর্ট মেথড কল করি, ও অটোমেটিক দেখো শর্ট হয়ে গেছে, দেখো 1 2 3, দেখছো কত সুন্দর। হুম। যে কাজটা সি হ্যাঁ। প্রোগ্রামিং এ বা অন্য কোনো প্রোগ্রামিং এ কিন্তু তোমার অনেকগুলো লাইন করতে হতো শর্ট করার জন্য, কিন্তু পাইথন হুম। বাই ডিফল্ট ভাবে শর্ট করে দেয় তোমার। তাহলে এই হলো পাইথনের পাওয়ার, যে একটা মাত্র ভেরিয়েবল তোমার মানে ডেটা টাইপ আজকে তোমাকে আমি দেখাচ্ছি, সেটা হলো লিস্ট। এই লিস্টের মধ্যে কত কিছু করা যায়, খেয়াল করছো? এই হ্যাঁ। লিস্টের মধ্যে কত কিছু করা যায়, এগুলা তুমি নিজে নিজে এক্সপ্লোর করবা। আমি আমি বলে দিলে তুমি মজা পাবা না আসলে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে এক্সপ্লোর করলে অনেক মানে মাথায় থাকে ভালো। তাহলে চলো এবার আমি আচ্ছা, এটা আনা যায় কিভাবে? হেল্প, তারপর জাস্ট হেল্প হেল্প লিখেও ব্র্যাকেট। ওইটার লিস্ট, যেমন আমি তোমাকে জাস্ট আচ্ছা। কিওয়ার্ড গুলো বলে দিই। যেমন কিওয়ার্ড গুলো হলো লিস্ট, যেমন লিস্ট হলো এই যে এই ডেটা টাইপটাকে লিস্ট বলতেছে আমরা, তাই না? হুম। তারপর আটটা হলো যেমন ধরো সেট, এটা। তারপর টাপল, এটা একটা। তারপর ডিকশনারি, এটা একটা। সরি ডিকশনারি না, ডিক, সরি ডিক। এই দেখো এই সবগুলো কিন্তু কালারিং আসতেছে, মানে এই প্রত্যেকটা একটা একটা করে ডেটা টাইপ। হ্যাঁ। ওই যে আমি যখন ইমেজ দেখাইছিলাম একটু আগে তোমাকে এখানে, হুম। ভালো করে দেখো প্রত্যেকটা একটা করে ডেটা টাইপ। যেমন দেখো ডিকশনারি, সেট, সিকোয়েন্সের মধ্যে এই যে লিস্ট, টাপল। আর এই প্রত্যেকটা ডেটা টাইপের মধ্যে কি হ্যাঁ। কি করা যাবে সবগুলো বের করার জন্য জাস্ট খালি হেল্প অ্যাপ্লাই করবো সামনে। এখন কোয়েশ্চেন হলো ভাই আপনি তো আমাকে লিস্ট খালি মাত্র দেখাইলেন কেমনে ইনিশিয়েট করতে হয় বা বানাইতে হয়। চলো এটাকে আমি কমেন্ট আউট করি। মানে আপনি তো জাস্ট খালি আমাকে একটা লিস্ট দেখাইলেন, যেমন যেমন এ ইকুয়ালস টু, আপনি একটা লিস্ট বানানোর জন্য বলছেন এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, যেমন 1 2 3 4, এটা একটা লিস্ট। তাহলে সেট কেমনে বানাইতে হয়, তাহলে চলো সেট বানানোর কোডটি যে অটোমেটিক কোডিফাই আমাকে সাজেস্ট করে দিছে আমার এআই। সেট বানানো হলে সেটের যে নোটেশন, সেকেন্ড ব্র্যাকেট, তো এটা হলো সেট। হুম। তাহলে তুমি যদি বলো টাপল কেমনে বানাতে হয়, তো টাপল বানানোর জন্য ধরো টিপি দিয়ে আমি ইউজ করি। টাপল হলো এটার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 2 3 4, এটা টাপল।
তারপর ডিকশনারি, যে ডিক, এইটা একটু ঝামেলাকর ডেটা টাইপ। সো ডিকশনারির জন্য এই যে একটু ঝামেলাকর ভাবে লিখতে হয়। এটা কেমনে লিখলাম, এটা হলো ডিকশনারি, এটাও সেটের মতোই, বাট বলবা যে ডিফারেন্ট কই। সেটের মধ্যে জাস্ট ডেটা টাইপ মানে ডেটা গুলো থাকে, মানে যা ডেটা তুমি ইনসার্ট করতে চাও। বাট ডিকশনারির মধ্যে দেখো দুইটা জোড়ায় জোড়ায় থাকে। এই হুম। প্রথমটাকে আমরা বলি কি, তারপর আমরা এই যে সেমিকোলন দিই, তারপরেরটা হলো যে এটা হলো ভ্যালু। এই কি ভ্যালু পেয়ার আকারে থাকে। এবার যতগুলো তুমি কি ভ্যালু পেয়ার দাও, এটা হলো ফার্স্ট কি ভ্যালু পেয়ার, সেকেন্ড কি ভ্যালু পেয়ার, থার্ড কি ভ্যালু পেয়ার, ফোর্থ কি ভ্যালু পেয়ার। আমরা পরে দেখবো যে কেন এই ডেটা টাইপটা এরকম ভাবে ডিজাইন করছে পাইথনের যে প্রোগ্রামাররা, কারণ এটা দিয়ে আমরা ডেটাবেস বানাতে পারি। আমরা পরে দেখবো যে ডেটাবেস, আমরা ডেটাবেস বানাতে পারি এই কি দিয়ে, কত পাওয়ারফুল এটা। এনিওয়ে, সো আমরা ডিকশনারিটা বাদ দিই আপাতত, কারণ এটা একটু অ্যাডভান্স। সো ডিকশনারি বাদে বাকি যে তিনটা আছে এই তিনটা নিয়ে কথা বলি। তো এটা একটু অ্যাডভান্স, যেটা বাদ দিলাম। সো লিস্টের কাহিনী তো জানলা যে লিস্ট দিয়ে কি কি করা যায়। এবার সেটের কাহিনীও তুমি ওই যে সেটের মধ্যে অপারেশন করো, হেল্প আনো, এখানে আসো। এখানে আসার পর তুমি এখানে হেল্প লিখো, HELP হেল্প। হেল্প লিখার পর তুমি ভেতরে লেখো সেট। সেট লেখার পর তুমি এন্টার দাও, দেখো এই যে মানে সেটের মধ্যে কি কি করতে পারবা, এই সবগুলো এই যে দিয়ে দিচ্ছে। সেটের মধ্যে ওই যে এত সব কিছু করা যায়, অ্যাড করা যায়, ক্লিয়ার করা যায়, সেটের ডিফারেন্স করা যায়, ইন্টারসেকশন করা যায়, সেটের ইন্টারসেকশন করা যায়। মজার বিষয় জানো, যেমন তোমাকে এটা দেখাই ইন্টারসেকশনটা। যেমন ধরো আহ ধরো সেট ওয়ান, ST1, আর ST ধরো টু। এখন এই দুজনের মধ্যে আমি ইউনিয়ন করব। সেটের ইউনিয়ন মানে কি, যত এলিমেন্ট সবগুলো কি নিয়ে নিব না, মনে আছে? হ্যাঁ। আমার কি হ্যাঁ। করতে হবে বলো তো, ST1 ডট ইউনিয়ন ST2। বুঝতে পারছো? এখন হ্যাঁ। এটা করে কোথাও তো রাখতে হবে। তো ওইটার আমি একটা সেটে রাখলাম এবং সেটাকে আমি প্রিন্ট করলাম ST কে। ওকে, এই দেখো এই দুইটা সেটকে ইউনিয়ন করছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9, দেখছো? সেটের অপারেশন গুলো কিন্তু হুম। যা আবার ইন্টারসেকশনও করা যায়। যেমন আমি যদি এখানে আহ ইন্টারসেকশন করি, তাহলে এটা ফাঁকা সেট আসবে। ফাঁকা সেট মানে কিছুই নেই, ফাঁকা। হ্যাঁ। তাহলে কত ইন্টারেস্টিং পাইথন, খেয়াল করছো? সেটের অপারেশন সব করতে পারতেছো তুমি। তো এগুলো নিজে এক্সপ্লোর করবা তুমি। ওকে, আমি এটা তোমাকে আজকে কাজ দিলাম, যেহেতু আমি তোমার বেসিকটা বুঝাই দিলাম যে কিভাবে এগুলা খুঁজতে হয়। এক্সপ্লোরেশনের কাজটা তুমি নিজে করবা। যেমন এখানে প্রত্যেকটা দেখবা, যেমন এখানেও পপ করা যায়। কিন্তু ইকিউ কি রিটার্ন, এটা করতে পারবা। মানে ইকুয়ালিটি চেক করতে পারবা যে তোমার এই সেট ওয়ান আর সেট টু কি ইকুয়াল কিনা। মানে সেট ওয়ান ইকুয়াল ইকুয়াল সেট টু, দেখি তো এইটা কি বিরোধ দিবে। না, এটা ইকুয়াল দেন। ভাই, সেট সেট ওয়ান ইকুয়াল ইকুয়াল সেট টু লিখবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই তো, মানে সেট ওয়ান আর সেট, ও সেট ওয়ান ইকুয়াল সেট টু। মানে আমি চেক করতে চাইতেছি এই দুইটা সেট কি সেম কিনা। এটাও চেক করা যায়, দেখছো? ফলস, কারণ যদি সেম না। কিন্তু হুম। যদি আমি সেট ওয়ানের সাথে সেট ওয়ানের ইকুয়াল চেক করি, তাহলে দেখো তার মানে কত পাওয়ারফুল। সেটের মধ্যে যে ওরা ইকুয়াল সেট কিনা, সেই জিনিসটাও পাইথনে এত ইজিলি করা যায়। তার মানে এই প্রত্যেকটার এখানে যে এগুলো আছে, এগুলো হলো অপারেশন, যে ইকুয়াল, গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন ইকুয়াল, তারপরে যে লেস ইকুয়াল, তারপর লেন্থ। লেন্থ মানে কি, যে তুমি অ্যালিয়ান লেন্থ দিয়ে একটা সেটের লেন্থ কত, মানে কত এলিমেন্টের মধ্যে আছে সেটাও বের করতে পারবা। অ্যালিয়ান লেন্থ দাও, তারপর ST1 দাও, এবার এটাকে রান করো। দেখছো 4, তাহলে চারটে এলিমেন্ট, কত পাওয়ারফুল। সি, হ্যাঁ। তাহলে এগুলো তুমি নিজে এক্সপ্লোর করো, মানে হেল্পের থ্রুতে যা যা পাবা, যেগুলো রান করতে পারবা। অনেকগুলো আছে রান করা, ডিরেক্ট রান করা যায় না, তার কারণ আছে, সেগুলো হলো ডিরেক্ট মেথড না। ওকে,